আজকে একদম সকাল সকাল ঠাকুমা চলে এসেছে আমার শ্বশুর বাড়িতে। এত সকালে ঠাকুমাকে দেখে আমি তো খানিকটা চমকেই গেছি। যথারীতি প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলায় নেতুবাবুকে নিয়ে পড়াতে বসিয়েছি। নেতুবাবুর মুখটা আছে দরজার দিকে, তো হঠাৎ করে আমাকে বলছে যে মা তোমার ঠাম্মি আসছে। সত্যি সত্যি তাকিয়ে দেখি হ্যাঁ ঠাকুমা আসছে। তবে নেতুবাবুর এখনো পড়া হয়নি, ও এখনো পড়ছে। এত সকালে ঠাকুমা কি করতে এসেছে দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে এই হাঁড়িটা দিতে এসেছে, যার মধ্যে এক হাঁড়ি ভর্তি কাঁঠাল আছে। আমি ছোটবেলা থেকেই কাঁঠাল খেতে ভালোবাসি, আর সেটা সব থেকে ভালো আমার ঠাকুমাই জানে, কারণ ঠাকুমা কাঁঠাল ভেঙে কাঁঠালের কুয়াগুলো বের করতো আর আমি টপাটপ মুখে ঢোকাতাম। কতগুলো যে খেতাম তার কোনো ঠিক থাকতো না। মাঝে বেশ কয়েক বছর কাঁঠাল খাইনি, অবশ্য পাইনি বলেই খাইনি, তবে এবছর একটু বেশিই পাচ্ছি, সেই জন্যে খাওয়াটাও মোটামুটি ভালোই হচ্ছে। আমি এদিকে ঠাকুমার জন্য একটু চা বসিয়েছিলাম, চিনি ছাড়া, তাও আবার লিকার চা। এটাই ঠাকুমাকে এখন দেব, কারণ আমার ঠাকুমা লিকার চাই খায়। তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো আগস্টের 8 তারিখ, বৃহস্পতিবার। আমরা সবাই মা কালীর কৃপায় মোটামুটি ভালোই আছি। তবে তোমরা এখন কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কিন্তু। তো এখন ঠাকুমাকে চাটা দিয়ে ঠাকুমার সঙ্গে এখন একটু গল্প করার জন্য বসলাম। সেই সাথে নেতুবাবু কিন্তু এখনও নিচে পড়ছে। কালকে আমাকে একটা বোন খুব সুন্দর একটা কমেন্টস করেছে। সে বলেছে যে আমার শ্বশুরবাড়ির লোকজনের প্রতি আমার এত খারাপ লাগা, তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তা সত্ত্বেও আমি কেন এখনও তাদের সাথে ভালো ব্যবহার করি, বাটি ভর্তি করে তরকারি কেন দিই, শাশুড়িকে শাড়ি কেন কিনে দিই। তার কারণ কি জানো তো? আমার শাশুড়ি মা আমার বরকে জন্ম দিয়েছে। উনি আমার সঙ্গে যত খারাপ ব্যবহারই করুক না কেন, এই একটা ভালো কাজ উনি আমার জন্যে করেছে, আর সেটা আমি কখনো অস্বীকার করতে পারবো না। আর সেই কৃতজ্ঞতা বোধ থেকেই আমি ওনার জন্যে যতটুকু পারি ততটুকু করি। খুব বেশি কিছু পারি না, তবে যতটুকু আমার মনকে শান্তি দেয় ততটুকু আমি করি। এদিকে আমার শাশুড়ি মা আর আমার ঠাকুমা একটু গল্প করছে। তো ঠাকুমা অনেকক্ষণ থেকেই বাড়ি যাবো করছে, মাঝে মধ্যে যাওয়ার জন্যে উঠেও দাঁড়াচ্ছে, কিন্তু বাইরে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে সেই জন্যে উনি বেরোতে পারছে না। তো আমি বললাম খানিকক্ষণ একটু বসো, বৃষ্টিটা একেবারে থামুক তারপরে যেও। তো ঠাকুমা বলছে তুই দুটো কাঁঠাল খা আমার সামনে, আমি একটু দেখি। তো সকালবেলায় থাইরয়েডের ওষুধটা অনেকক্ষণ আগেই খেয়েছি, তো সকাল সকাল কাঁঠাল খাবো তাই বাটিতে একটুখানি মুড়ি নিলাম। আমার আবার মুড়ি টুড়ি দিয়ে আম কাঁঠাল ভালো লাগে না, তবুও একটুখানি শুকনো মুড়ি খেয়ে এবার আমি ঠাকুমার সামনেই দুটো কাঁঠাল খেয়ে ঠাকুমাকে দেখাই। সেই সাথে ঠাকুমা এদিকে আমার শাশুড়ি মাকে আমার ওই কাঁঠাল খাওয়ার গল্পই করছিল। ছোটবেলা থেকেই আমি একটু পেটুক স্বভাবের মেয়ে, মিষ্টি জাতীয় খাবার দাবার আমার একটু বেশি পছন্দের। যদিও এখন অনেকটা সংযত করেছি নিজেকে, তবে পুরোপুরি পারি না। তবে আমাদের বাড়ির প্রত্যেকেই কম বেশি খেতে ভালোবাসে, কেউ মিষ্টি, কেউ টক, কেউ ঝাল। তবে ঝালটাই সবার বেশি পছন্দের, আমি একমাত্র মিষ্টিটা বেশি পছন্দ করি। তো এখন সবাই মিলে খাচ্ছি আর সেই সাথে একটু গল্পও করছি। হঠাৎ করে পাশের বাড়ির একটা ঠাকুমাকে দেখতে পেলাম। এই ঠাকুমা হলো সেই ঠাকুমা যে ঠাকুমা আমাকে ব্যাগ ভর্তি করে পেঁয়াজ দিয়েছিল। আমি বললাম আমার ঠাকুমা কাঁঠাল নিয়ে এসেছে আর কাঁঠালটা খেতে খুব ভালো, তুমি দুটো খেয়ে যাও। তো ঠাকুমা তো কিছুতেই আসতে চাইছিল না। অনেকবার করে ডাকার পর দরজা পর্যন্ত এসেছে, কিন্তু ঘরে উঠবে না বলছে। আমি বললাম ঠিক আছে তুমি ওখানেই দাঁড়াও, আমি ওখানেই দিচ্ছি। তো উনি আমার শাশুড়ি মায়ের হাত থেকে একটা কাঁঠাল নিয়ে বলছে এই আমার হবে। আমি বললাম না, এই বাটির কটা নিয়ে যাও, বাড়িতে নিয়ে গিয়েই না হয় সবাই খেও। বাইরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে আর আমার ঠাকুমাও ব্যাগ হাতে বেরিয়ে পড়েছে। তবে সকাল সকাল ঠাকুমাকে খালি ব্যাগ দেব, তাই ফ্রিজ থেকে 4টে আপেল বের করে খানিকটা জোর করেই ঠাকুমার ব্যাগে দিয়ে দিলাম। ঠাকুমা তো কিছুতেই নিতে চাইছিল না, তো আমি বললাম ফাঁকা ব্যাগ নিতে হয় না। তাছাড়া আমার কাছে ঘরে তেমন কিছু ছিল না ঠাকুমাকে দেওয়ার মতো। তবে ঠাকুমাকে আজকে অনেকবার করে থাকতে বলছিলাম। আজকে দুপুরে আমি একটা বড়া বানাবো, সেটা খেয়ে তারপর যেতে বলছিলাম, কিন্তু ঠাকুমা থাকলো না, যেহেতু ঠাকুর দাদা বাড়িতে আছে। তো আমি বললাম দাদাকে নিয়ে একদিন এসো। তো আমি আবার ঠাকুমা যাওয়ার পরে কাঁঠাল নিয়ে বসে পড়েছি খেতে। আর আজকের সকালের জলখাবারটা আমি কাঁঠাল দিয়েই সেরে নেব। নিজে তো খাচ্ছিলাম, এদিকে নেতুবাবুকেও ডেকে বসিয়েছি কাঁঠাল খেতে। আজকালকার বাচ্চারা তো খুব একটা কাঁঠাল খেতে পছন্দ করে না, বাচ্চা কেন বড়রাও অনেকে পছন্দ করে না, অনেকে তো পাকা কাঁঠালের গন্ধই সহ্য করতে পারে না। আমার খাওয়া হয়ে গেছে, তবে নেতুবাবুর এখনো হয়নি। তবে নেতুবাবুর মাকে এখনো দিইনি, ও এতক্ষণ কাজ করছিল, ওর হাতের কাজ শেষ হয়েছে, ওকে দিয়ে দিলাম। আর তারপরে এসে দেখছি নেতুবাবুর এখনো খাওয়া হয়নি।
নেতুবাবু খেয়ে দিয়ে ঘরে চলে গেছে, আর আমারও ওইদিকে ঝুড়িতে কিছু বাসন ছিল, সেগুলোকে একটুখানি জায়গা মতো রেখে দিচ্ছি। একা মানুষের যে কত বাসন বের করে রাখি আমি, সত্যি আমার নিজেরই কখনো কখনো বিরক্তি লাগে। তো ওইদিকে ঘোষ কাকা এসেছে, আমি দুধটা নিয়ে নিলাম, ওদিকে ছোটিরও স্নান হয়ে গেছে, ছোটিও দুধটা নিয়ে নিল। আর এবার কিছু বাসন ছিল ধোয়ার জন্যে, সেগুলোকে একটু ধুয়ে ফ্রিজ থেকে এই প্যাকেটটা বের করে নিয়ে এলাম। এই প্যাকেটের মধ্যে কি আছে বলো তো? একদম ঠিক ধরেছ, সেদিন যে ওলটা কিনেছিলাম সেই ওলটাই পেঁচিয়ে রেখেছিলাম। তবে ও মা, এরকম খারাপ হয়ে গেছে কেন? এত সুন্দর করে রাখার পরেও যদি সবজি খারাপ হয়ে যায় কেমন কষ্ট হয় বলো। তো এখন এই ওলটাকে একটু কেটে নেব, তবে এতটা ওল একদিনে খেতে পারবো না, তাই অর্ধেকটা ওল ফ্রিজে রেখে এলাম আর অর্ধেকটা ওলের একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা তো দেখেছো আমার ঠাকুরদার বাড়িটা বেশ খানিকটা জায়গা নিয়ে। প্রত্যেক বছর একটা সময়ে ঠাকুমা ওলের গাছ বসাতো, তবে ওলের কিন্তু গাছ লাগানো হয় না, ছোট ছোট ওলই লাগানো হয়। ওল যখন মাটি থেকে তোলা হয় তখন ওলের গায়ে গোল গোল আলুর মতো ছোট ছোট থাকে, তো সেগুলোকেই বসানো হয়, আর সেগুলো থেকেই আবার নতুন করে গাছ বেরিয়ে নিচে বড় ওল হয়। তো যাই হোক, তোমাদের সাথে গল্পে গল্পে ওলটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে কিছু জামা কাপড় আছে, সেগুলোকে একটু মেলে দিই। জানোই তো এখন তো প্রত্যেক দিন বউ নাচানো বৃষ্টি হয়, এই যে মেলে রাখলাম, কখন আবার বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই। সকালে যখন কাঁঠাল খেয়েছিলাম তখন ভেবেছিলাম আর খাওয়া লাগবে না, একবারে দুপুরে খাবো, তবে এখন একটু খিদে খিদে পাচ্ছে। কি খাবো ভাবতে ভাবতে হঠাৎই চোখ পড়লো কালকে রাতের এই রুটির দিকে। একটুখানি ঘি তাওয়াতে দিয়ে উল্টে পাল্টে রুটিটাকে একটু ভেজে নিলাম, তবে শুধু রুটি নয়, সেই সাথে একটু চাও করে নিলাম। এখন এই চা আর রুটি খাবো, রুটি বলা যাবে না, এখন তো এটা অর্ধেক পরোটাই হয়ে গেছে। তবে এটা খেলে জানি শরীর খারাপ করতে পারে, তবে মাঝে মধ্যে খুব ইচ্ছেও করে। এইরকম রুটি চা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তবে সত্যি কথা বলতে খাওয়ার সময় আমার একবারও কিছু মনে হয় না, কিন্তু খাওয়ার পর যখন শরীর খারাপ করে তখন যত ঢং আমার শুরু হয়, তখন মনে হয় কেন যে খেতে গেলাম, না খেলেই ভালো হতো। ওল তো অনেকক্ষণ আগেই সিদ্ধ হয়ে গেছিল, এবার একটা বাটি এনে দেখি ওলটা গলেছে কিনা। তো দেখছি ওলটা একদম সুন্দর গলে গেছে, আমি তো ভাবতেও পারিনি এত ভালো গলবে। তো দেখতেই পাচ্ছ একদম ঘেটে ঘ হয়ে গেছে। তো এটাকে একটু ভেঙে রাখলাম, আর এবার প্রেশার কুকারটা এনে তাতে খানিকটা ডাল নিয়ে নিচ্ছি, আর এবার এই ডালটাকে একটু ভিজিয়ে রাখছি। আর এদিকে ফ্রিজে খানিকটা মাছের ডিম ছিল, সেই মাছের ডিমটাকেও একটু বের করে এনে রাখলাম। আর তারপরে চলে এসেছি ছোটির এদিকে। এসে দেখছি ছোটি আজকে সকালবেলায় মুড়িওয়ালা এসেছিলেন, তার কাছ থেকে ওই 1.5 কিলো মতো মুড়ি রেখেছে, তো সেই মুড়িগুলোকে ও একটু চেলে নিচ্ছে। তো আমাকে বলছিল, মেজদি তুমি চেলেছিলে? তো আমি তো মুড়ি চালিনি, তবে ছেলে যদি ডিব্বাতে রাখতাম তাহলেই বেশি ভালো হতো, অন্তত খেতে সুবিধা হতো। মুড়ির গুঁড়োতে খুব একটা সমস্যা হয় না, তবে যখন মুড়ি ভাজা হয়, অনেক মুড়ি তো ঠিকঠাক ভাজা হয় না, চাল থেকে যায়, সেগুলো দাঁতে পড়লে না আমার জীবন বেরিয়ে যাচ্ছে। এদিকে ছোটি আমাকে অনেকক্ষণ থেকেই বলছে, তোমার মুড়ির ডিব্বাটাও নিয়ে এসো, তোমার মুড়িগুলো একটু চেলে নাও। তো এই যে ডিব্বা নিয়ে চলে এসেছি, এখন আমার যে মুড়িগুলো আছে সেগুলোকেও একটু চেলে তারপর আবার ডিব্বাতে রাখবো। ভাবলাম একবারে হয়তো সব মুড়িগুলো চালা হবে, কিন্তু হয়নি, দুবারেই চালতে হয়েছে। তো এখন মুড়িগুলোকে চেলে একটু জায়গা মতো রেখে দিলাম। আজকে অক্কৌর মা অক্কৌকে স্নান করিয়ে জামা কাপড় নিয়ে একদম ছোলা পাখি ছেলেকে দিয়ে গেছিল, তো আমি আজকে অক্কৌকে একটু জামা পরিয়ে দিলাম, সেই সাথে টিপ পরিয়ে পাউডার লাগিয়ে এখন আমার ঘরে এনে দুটো বালিশ দিয়ে বসিয়েছি। ও বসতে পারে, কিন্তু যদি পড়ে যায় তাহলে মাথায় লাগবে। তবে এদিকে ছেলের কাণ্ড দেখো, বসতে না বসতেই হিসু করে দিয়েছে। আর ওর মা না একটাই প্যান্ট দিয়ে গেছে, তো আমি নেতুবাবুকে বলছি তুমি জেম্মার কাছ থেকে একটা প্যান্ট নিয়ে এসো। আর অক্কর মা এখন স্নান করবে, সেই জন্যেই ওকে দিয়ে গেছে। তো নেতুবাবু একটা প্যান্ট এনে দিয়েছে, সেই প্যান্টটা আমি ওকে পরিয়ে দিয়েছি। তবে আজকে অক্কবাবুকে দেখে না নেতুবাবুর ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। নেতুর সঙ্গে প্রথম যখন আমার দেখা হয়েছিল তখন নেতুর বয়স ছিল 8 মাস। সকালের দিকে মোটামুটি সবারই কাজ থাকে, তাই সবাই ব্যস্ত থাকতো, নেতুবাবুকে ধরার মতন কেউ থাকতো না। তবে আমি তো নিকম্মার ঢেকি, আমার কোনো কাজ থাকতো না, তাই নেতুবাবুকে আমি এনে আমার ঘরে এইভাবে বালিশ দিয়ে বসিয়ে রাখতাম। আর ও আমার কাছে না ঘন্টার পর ঘন্টা বসেও থাকতো, কান্নাকাটিও করতো না। ওকে বসিয়ে রেখে আমি অনেক কাজও করতাম। তবে অক্কবাবুর ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, ও বেশিক্ষণ এক জায়গাতে বসে থাকতে চায় না। দিদির সাথে ভালোই খেলছিল, হঠাৎ করে দেখি আমার পায়ের কাছে এসে কান্না করছে, নাইটি ধরে টানছে আমার কোলে উঠবে বলে। আর কোলে তুলে নেওয়া মাত্র কান্নাও থেমে গেছে। তবে ওকে কোলে নিয়ে কাজ করা যায় না, তো ওকে এখন দিতে এসেছি ছোটির কাছে। ছোটি অনেকক্ষণ থেকে আরাম করে ফোন দেখেছে, তো আমি বললাম এখন তুমি ছেলে সামলাও, আমি গিয়ে এখন রান্না বান্না করি। ওর তো সকালেই রান্না হয়ে যায়, সেই জন্য ওর দুপুরে রান্নার কোনো ঝামেলা থাকে না।
তো ওরা এখন 3 জন মিলে একটু খেলুক, আমি ঘরে যাই। আজকে না আমি ওলের বড়া বানাবো, তার জন্য বেশ খানিকটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সেই সাথে লঙ্কা কুচিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম, একটুখানি হলুদও দিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। চালের গুঁড়ো হলে ভালো হতো, তবে আমার কাছে চালের গুঁড়ো নেই, তাই শুধুমাত্র বেসনই দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। মানে মোটামুটি বড়া বানাতে যা যা লাগে সবই দিচ্ছি, যেমন যেমন মাথায় আসছে তেমন তেমন দিয়ে দিচ্ছি। তো সবশেষে একটু চিনিও দিলাম। আর এদিকে দেখো, ওলটা এত সুন্দর গলেছিল, ঠান্ডা হয়ে গেছে বলে কেমন জমাট বেঁধে গেছে। তবে এই নরম খুন্তি দিয়ে ওল মাখা সম্ভব নয়, তাই হাতই লাগাতে হলো। আর হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু মেখে নিলাম। আজকে আমি প্রথম এভাবে ওলের বড়া বানাবো। ওলটা যখন এনেছিলাম তখনই ভেবেছিলাম ওলের বড়া বানিয়ে খাবো। আমার মনে আছে, আমার বাবা যখন আর্মিতে চাকরি করতেন, ওনার পোস্টিং ছিল একবার শিলিগুড়িতে। আর তখন আমার বাবার সামনের কোয়ার্টারে একটা আঙ্কেল থাকতো, তো সেই আঙ্কেলের বাড়ি ছিল মণিপুর। তো ওনারা ওলের বড়া বানিয়ে আমার মা বাবাকে দিয়েছিল, তো সেটা আমি টেস্ট করেছিলাম। আর সেই টেস্টটা এখনও আমার মুখে লেগে আছে। তবে কড়াইতে তেল দিয়ে আমি এদিকে দিয়ে দিলাম বড়ার আকারে। তবে একটুখানি চামচ দিয়ে ওটাকে ফাঁকা করে দেওয়ার চেষ্টা করছি, যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়, কারণ ওলটা তো খুব টাইট জিনিস। তো যাই হোক, এখন উল্টে পাল্টে একটু বেশি তেল দিয়ে ভেজে নিলাম। তো প্রথম 4টে ভাজলাম, আর এই 4টে একদম লাল লাল করে ভেজে তুলেও নিলাম। আর তারপরে আরও 4টে বসিয়ে দিলাম। আর এদিকে আমাদের নেতুবাবু চলে এসেছে। আমি বললাম, ওলের বড়া খাবে? তো এদিকে খাওয়ার জন্যে ওর প্রাণটা একদম ছুটে যাচ্ছে। তো আমি বললাম, চলো সবাই মিলে একসঙ্গে বসে টেস্ট করব। তো নেতুর মা এখন শুয়ে শুয়ে ফোন দেখছে, আর অক্কবাবু বাড়িতে চলে গেছে। তো আমি বললাম, ছোটি একটু টেস্ট করে দেখো। তো সত্যিই খেতে খুব ভালো হয়েছে, আর এতটাই ভালো লাগছে, গরম হওয়া সত্ত্বেও না আমরা 3 জনই খাওয়া শুরু করেছি। তো নেতুবাবুর তো খেতে অসুবিধা হচ্ছিল, ওর মার কাছ থেকে নিয়ে খাচ্ছিল। ওর বড়াটাও ধরতেই পারছে না গরমে, ওই যে ছুটে ছুটে মায়ের কাছে যাচ্ছে যে মায়ের হাত থেকে খাবে। তো যাই হোক, আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার না যে কোনো বড়াতে ধনেপাতা দিলেই খুব ভালো লাগে খেতে। তো গরমে নেতুবাবুর মুখটা জ্বলে গেছে দেখো, তাও খাবে। পেঁয়াজি যেমন খুব সহজে ঠান্ডা হয়ে যায়, ওলের বড়াটা এত তাড়াতাড়ি ঠান্ডা হতে চাইছে না। তো নেতুবাবু অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু ঠান্ডা হলো না, সেই জন্যেই আবার বাটিতে রেখে দিল। এখন আমি ওর বড়াটাকে একটু ঠান্ডা করে ওকে একটু খাইয়ে দিই। এদিকে ঘরে এসে আমি যে ডালটা বসিয়েছিলাম, সেই ডালটায় একটু ফোড়ন দিয়ে দিলাম। আজকে শুধুমাত্র ওই পেঁয়াজ আর জিরেই দিয়েছি, আলাদা করে আর কারি পাতা বা টমেটো কোনো কিছুই দিইনি। তো আজকে ভাবছি ডালটা এরকম গাঢ়ই রাখবো, কারণ রাত্রে ভেবেছি রুটি করব, রুটি দিয়ে ডাল দিয়ে খাবো। এদিকে একে একে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তবে প্রথম কয়েকটা বড়া একটু বেশি তেলে ভেজেছিলাম, পরেরগুলো হালকা তেলেই ভেজেছি। তো বড়াগুলো ভেজে তুলে নিয়ে এখন মাছের ডিমের অমলেটটা ভাজতে বসাচ্ছি। তবে এদিকে হঠাৎ করেই কাকিমা ফোন করেছে, এক্ষুনি ফোন করলো কাকিমা বলল যে কাকিমা নাজিরপুরে এসেছে। তো আমি তো জানি না কাকিমা নাজিরপুরে এসেছে, আমাকে বলছে কি রান্না করছো। তো আমি বললাম যে আজকে ওলের বড়া করেছি। বলছে আমাকে খাওয়াবে? আমি বললাম অবশ্যই খাওয়াবো। আমি তো ভেবেছি উনি আজিমগঞ্জে, আমার সঙ্গে হয়তো মজা করছে। তারপরে কাকিমা বলছে আমি নাজিরপুরে আছি, ভাইকে নিয়ে বেরিয়েছি। আমি বললাম তাহলে চলে এসো। তো কাকিমা আসবে বলল, সেই জন্যেই ফ্রিজ থেকে আবার আমি মাছের কন্টেনারটা বের করে কয়েক পিস মাছ বের করে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর সেই সাথে আবার কিছুটা ভাত বসালাম। আমি তো দুপুরে ভাত করে নিয়েছি আমার মতো। তো যাই হোক, কাকিমা আস্তে আস্তে আশা করি ভাতটা হয়ে যাবে। সেই সাথে এদিকে মাছগুলোও ভাজতে বসিয়ে দিলাম। আর এবার ভাবছি ঘরে টুকিটাকি কাজ আছে, সেগুলো একটু করে নেব। তো বাসন টাসন মোটামুটি সবই ধোয়া হয়ে গেছে, এখনও কাকিমা আসেনি, দেখি কখন আসছে। এই দেখো কাকিমা চলে এসেছে, তবে কাকা আসেনি, শুধু ভাই আর কাকিমাই এসেছে। আর কাকা কোনো একটা ট্রেনিংয়ে আছে, সেটাই কাকিমা বলছে। তবে এসে বলছে উনি ভাত খাবে না, উনি রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে ভাইকে নিয়ে বেরিয়েছিল। ভাই টুকটুকে চড়তে খুব ভালোবাসে, তো ওকে নিয়ে বেরিয়েছিল টুকটুকে ঘোরার জন্যে, কিছুক্ষণ একটু হাওয়া খাওয়ার জন্যে। আর যতই উনি নাই বলুক খাওয়ার ব্যাপারে, আমি ওনাকে না খেয়ে কখনোই বাড়িতে যেতে দেবো না। তো আপাতত আমি বললাম তুমি কোল্ড ড্রিঙ্কসটা খাও, তারপর তুমি যত যাই বলো না কেন, না খেয়ে আমি তোমাকে যেতেই দেবো না। তো এখন উনি আমাকে বোঝাচ্ছিল উনি কি করে কি খেয়ে দিয়ে এসেছে। তো আমিও তো কোনো কিছু বুঝতে চাই না, আমি বললাম এই যে আমি ভাত বসিয়েছি, এটা শেষ করে তুমি যাবে।
আমি সেই কখন থেকে ওনার জন্য অপেক্ষা করছি, উনি আসবে তারপর দুজন মিলে খেতে বসবো। ছোটি আমাকে বেশ কয়েকবার বলেছে যে মেজদি তুমি খেয়ে নাও, কাকিমারা আসলে তখন ওনাদেরকে দিও। আমি ওকে বললাম ওনারা আসতে চেয়েছে, দুপুরবেলাতে যখন আসছে সবাই মিলে একসঙ্গেই খাবো। তবে উনি যে খাবে না সত্যিই আমি ভাবতে পারিনি। তো এখন আমি আমার খাবারটা বেড়ে নিয়ে বসে পড়েছি খেতে, আর কাকিমা এখন ঘরে একটু শুয়েছে। এদিকে ছোটি, অকো, নেতুবাবু সবাই চলে এসেছে, সেই সাথে ওদিকে কাকিমার ঘুমও ভেঙে গেছে। তো আজকে কাকিমা বলছে আজ অনেক দিন পর একটু দুপুরে ঘুমোলাম, তবে ভাই ঘুমোয়নি, ভাই আমার কাছে ছিল। আর কাকিমা বলল খাবারটা বাড়তে, তো আমি রান্নাঘরে এসে কাকিমার খাবারটা একটু বেড়ে দিলাম, আর এদিকে কাকিমাকে খাবারটা দিয়েও দিলাম। কাকিমা বলছে মনে হচ্ছে রেস্টুরেন্টে খেতে এসেছি, এত সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিয়েছো। কাকিমা খুব ভালো রান্না করে, আমি তো কাকিমার জন্য কিছুই রান্না করতে পারিনি। কাকিমার কাছে যখন যাই তখন নিত্য নতুন খাবার খেয়ে আসি। তো কাকিমা এখন খাক, আমি এদিকে ভাইয়ের কাছে চলে এলাম। এখন আমরা চারজন মিলে একটু গল্পগুজব করছি, সেই সাথে ভাইও আজকে নেতুবাবুর সঙ্গে অনেকক্ষণ খেলেছে। তবে এইদিকে নেতুর কাণ্ড দেখো, ওকে বলেছি এই গোল চিরুনিটা দিয়ে আমার মাথায় একদম আঁচড়াবে না, কিন্তু ও কিছুতেই আমার কথা শুনবে না। একবার জানো তো এই চিরুনির মধ্যে আমার চুল আটকে গেছিলো, তো চুল কাটতে হয়েছিল, তো সেই থেকে এই চিরুনি দিয়ে আমি লম্বা চুল একেবারেই আঁচড়াই না। তবে আজকে আমার ভাত বেশি হবে, কাকিমাকে একবারে যতটুকু ভাত দিয়েছি ততটুকুই খেলো, আর এখন কাকিমা ভাইকে খাওয়াতে বসেছে। তো খাওয়া দাওয়ার পর কাকিমা বলল অমৃতা একটু চা বানাও, একটু চা খাই। তো দুজনার জন্যে এখন একটু চা বানিয়ে নিয়েছি, আর এখন দুজন মিলে অনেক দিন পর চা খাবো। তবে একটা কথা বলি, তোমরা অনেকেই বলো কাকিমাকে নাম ধরে ডাকতে, যেহেতু আমার বরের বন্ধু কাকা, কিন্তু আমি সেটা পারবো না। ওনারা সম্পর্কে আমার কাকা কাকিমা হয়, আর আমাকে সেটাই বলতে হবে, আর ওনারাও সেটাই চায়। তো এখন বেশ খানিকটা রাত হয়ে গেছে, আর কাকিমা ভাইকে নিয়ে থাকবে না। তো এখন আমরা চলে এসেছি রাস্তায়, কাকিমাকে টোটোতে তুলে দেব। বেশ কয়েকটা পরিচিত টোটোকে ফোন করলাম, একটাও পেলাম না। তবে দেখছি একটা টোটো আসছে, দাঁড়াও একটু জিজ্ঞেস করে দেখি কাকিমাকে নিয়ে যাবে কি না। তো উনি বললেন একবারে উনি নাজিরপুরেই যাচ্ছেন, ভালোই হলো, কাকিমা একবারে চলে যেতে পারবে, মাঝখানে আর নামার প্রয়োজন হবে না। তো চলো, আমাকে টাটা করে কাকিমা তো চলে গেল, আর আজকের মতো তাহলে তোমাদেরকেও টাটা করি। এই ব্লগটা এখানেই শেষ করি, তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।